বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গবেষণা প্রতিষ্ঠান চীন আইনের সদস্য এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাবিবা এবং আমার ডানে রয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রায় 3 সপ্তাহ পেরুলো নতুন সরকারের। প্রত্যাশার একটা চাপ আছে, আপনাদের দিক থেকে কিছু অঙ্গীকার আছে। এই সময়টা আসলে কি বার্তা দিল সরকার মানুষের স্বপ্নকে জাগিয়ে রাখবার জন্যে, প্রত্যাশা পূরণের জন্য কতখানি সূচনা পর্বটা কেমন হলো, যদি এইভাবেই বুঝতে চাই আমি আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে জিলুর ভাই। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ-আলোচক এবং যারা শুনছেন তাদেরকে। জি, আসলেই দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল এবং 3 সপ্তাহ খুব বড় সময় নয়, কিন্তু যেই বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, কিংবা এত দীর্ঘ প্রতীক্ষিত, আমরা এইভাবে বলতে পারি যে একটা নির্বাচিত সরকারের রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করা, এটা একটা যুগান্তকারী ঘটনা। কাজে এই জায়গাটায় এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা মোটামুটি ধরনের মেজরিটি যেটাকে বলা হয়, সেটা নিয়ে অলমোস্ট 209টা সিট এবং 2টো পেন্ডিং এখনও। এটা একটা চাপ, এটা এত বড় চাপ যে আমরা যদি বলতে যাই, এটা হিউজ একটা প্রেশার নিয়ে আমরা শুরু করেছি। কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় আমার মনে হয় এবার স্ট্রেংথ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী পরিকল্পনাগুলো, জিলুর ভাই, এগুলা খুব ডিটেইলে, এটা কিন্তু আর প্রতিশ্রুতি পর্যায়ে ছিল না। এমনকি নির্বাচনের বহু আগে থেকে পরিকল্পনাগুলো বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা যে কাঠামো, সেই কাঠামোর বর্তমান অবস্থা, এটাকে বেস করে কিন্তু প্ল্যানিংগুলো, প্রতিদিন এই প্ল্যানিংয়ের পেছনে শত শত মেধাবী মানুষ কাজ করেছেন, যে বিষয়ের ওপরে মেধাবী তারা কাজ করেছেন। আমি এই প্রসঙ্গে উল্লেখ করি, আমাদের একটা অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু ছিল ফ্যামিলি কার্ড, যেটা আসলেও খুব সাড়া জাগিয়েছিল নির্বাচনের মাঠে, এবং আমরা মনে করি যে নারীদের মধ্যে এটা বিশেষভাবে এক ধরনের সাড়া ফেলেছিল। আমরা সেই মাইল ফলকটা আমরা এটা টাচ করেছি বা আমরা এটা অ্যাচিভ করেছি এটা আমি বলবো না, বাট উই হ্যাভ স্টার্টেড। আমরা যে কমিটমেন্টটা দিয়েছিলাম, এই বিষয়ে যেটা প্রধান আমাদের, যেটাকে আমরা মনে করি যে চুম্বক প্রতিশ্রুতি, এই চুম্বক প্রতিশ্রুতির কর্মকাণ্ড, কর্মযজ্ঞ শুরু হলো। 4 কোটি পরিবারের কাছে যে কার্ড পৌঁছে যাবে, 37,000 পরিবার দেওয়ার মাধ্যমে এই যাত্রা শুরু হলো। এটা তো আসলে আমি যদি 21 দিনেরটা বলি, কিংবা আরেকটু আগে আমরা ফিরে যাই, 12 তারিখের নির্বাচনের ফল ঘোষণার পর থেকে আমি কয়েকটা বিষয় আমি খুবই গর্বিত বোধ করি। আমার দলের সম্মানিত চেয়ারম্যান, যিনি বর্তমান বাংলাদেশের মাননীয় সম্মানিত প্রধানমন্ত্রীও, তিনি কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই বিরোধী দলীয় যতগুলো যে কয়জন নেতা আছেন, তাদের মোটামুটিভাবে উল্লেখযোগ্য নেতা যারা, তাদের প্রত্যেকের বাড়ি ভিজিট, সংসদে যারা বিশেষ করে সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করে যারা এইবার বিরোধী দল হতে যাচ্ছেন, তাদের প্রত্যেককে ভিজিট করেছেন। এবং এরপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সদিচ্ছার কোনো অভাব কখনোই ছিল না, এবং সেটা আমার মনে হয় এতটা স্পষ্টভাবে এবং এতটা চমৎকারভাবে, এতটা সৌজন্য দেখিয়ে এই যে সদিচ্ছার যে আমার যে সদিচ্ছা আছে, সেটা তার অ্যাকশনে পরিণত করা, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান করে দেখিয়েছেন। এর বাইরেও এরকম অসংখ্য বিষয় আছে যেটা এখনো পর্যন্ত, দেখুন 21 দিনের সরকারের এরই মধ্যে তাকে ফেস করতে হয়েছে ইরান এবং আমেরিকার মতো ভয়াবহ যুদ্ধ, বিশেষ করে বাংলাদেশের মতো জায়গায় যেখানে জ্বালানি 100% আমরা আমদানি নির্ভর, জ্বালানির ওপরে নির্ভরশীল, সেই স্পেশালি যে হরমুজ আপনার ওই যে প্রণালী, সেইটাই তো আমাদের মূল চ্যানেল আমাদের জ্বালানি আসার। কাজে এই দিক থেকে হিসাব করলে আপনি দেখুন, প্রথমত সরকারের দায়িত্ব গ্রহণ, সরকারের মন্ত্রিসভা, সরকারের যে কাজের ধরন, সকাল 9টা থেকে সচিবালয়ে যে বিশেষ করে প্রধানমন্ত্রী নিজে এতটাই হাইপার অ্যাক্টিভ একজন মানুষ যে আমি যতটুকু জানি তার সাথে পেস রাখতে, যে এমনকি তরুণ প্রতিমন্ত্রীরাও মোটামুটি তাদের হাসফাস হয়ে যাচ্ছে। এই কারণে যে তুলনামূলকভাবে আমরা আরেকটু রিল্যাক্সড লাইফ লিড করি। সকাল 9টার মধ্যে মন্ত্রী পরিষদ, পিএমও অফিস নয় কিন্তু সচিবালয়, তার হচ্ছে বাকি সমস্ত মিনিস্টার থাকতেই হবে তাদেরকে তাদের নিজস্ব পোস্টে। আমাদের বহু সিনিয়র নেতা আছেন, তারাও কিন্তু যারা এইবার পূর্ণমন্ত্রী, তারাও কিন্তু ওই সময় অফিস আওয়ার রেকটিফাই করা কিংবা শনিবার দিন অফিস করা, এই সবগুলোকে আমি খুব পজিটিভলি দেখি। এই কারণে যে জিলুর, আপনি যদি আওয়ারলি ভাব করেন,
আপনি যদি ঘন্টা হিসেবেও এই সরকারের টেনিওর ভাগ করেন তাহলেও এত বেশি কাজ এই সরকারের আছে। এই শুধু এই সরকারের নয়, এটা তো আসলে বিরোধী দলেরও পার্ট, কিন্তু সেটা সংসদ চালু হওয়ার পরে। কিন্তু এই মুহূর্তে এই সরকারের এত বেশি কাজ করার আছে এবং এত বেশি ডিস্টর্টেড একটা সিস্টেম নিয়ে এই সরকার তার যাত্রা শুরু করেছে যে একেবারে সর্বস্ব তার মানে আমাদের মেধা বলুন, আমাদের শারীরিক শ্রম বলুন, আমাদের মানে মানসিক শ্রম বলুন, সর্বোচ্চ না দিলে এই দেশে যেটা আমাদের প্রতিশ্রুতি, আমরা তো খালি মুখের কথাই বললে হবে না যে আমরা বাংলাদেশ মানে 2.0 যেটাকে বলা হচ্ছে, সেটা তো খালি মুখের কথা, এটা তো স্লোগান নয়, এটা তো অ্যাকশন। আপনার নির্বাচনের বেস্ট পার্ট এইখানেই। আমরা সবসময় নির্বাচনমুখী দল বলে আমি এইটুক কথা যোগ করে আপনার এই প্রশ্নের উত্তরটা শেষ করি। আপনি ডায়াসে যখন দাঁড়াবেন জিল্লুর ভাই, তখন আপনি ইউ ক্যান বি অলমাইটি গড, আপনি যা খুশি মুখের ভাষায় বলে ফেলতে পারবেন, কিন্তু কাজ করতে হলে আপনার মেধা লাগবে, আপনার শ্রম দিতে হবে, সততা লাগবে, এবং আপনার সাথে যে টিম মেম্বার প্রত্যেককে ইকুয়ালি অ্যাক্টিভ করতে হবে। এই রকম একটা কঠিন জনপ্রশাসন, যে জনপ্রশাসন আগের অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট বেগ পাইয়েছে তাদের কাজ করতে দিতে, সেই জনপ্রশাসনকে নিয়ে এগিয়ে চলা এবং এত ফাস্ট গতিতে আমি খুব পজিটিভলি দেখি। অবশ্যই আমার দল, আমার তো বায়াসনেস থাকবেই, কিন্তু আমার মনে হয় যে সমালোচনার জায়গাটা এখনো পর্যন্ত খুব বেশি নাই। আমরা আপনারা আস্তে আস্তে আত্মসমালোচনার দিকে যাবেন সেটা আমরা আশা করবো। মিস্টার শামীম হায়দার আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে কেমন দেখলেন সরকারের এই যাত্রা পর্ব বা সূচনা পর্বটা? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে একটা সরকারের যে সূচনা, এটা 21 দিন আমরা যদি বলি যে অনেক বেশি সময় না, সেটা একটা দিক, কিন্তু সরকার কিভাবে দেশ পরিচালনা করবে, সরকার কিভাবে নিজেকে পরিচালনা করবে, এটা কিন্তু শুরুতেই বোঝা যায়। আপা যেটা বললেন সেই কথার উত্তর দেওয়ার আগে আমি বলবো যে এখন যে পরিস্থিতি, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তার সঙ্গে অন্যান্য শক্তি, সমস্ত শক্তি দুই মেরুতে ভাগ হয়ে যাওয়ার যে একটা প্রক্রিয়া আন্তর্জাতিক প্রেক্ষাপট, সেই সময়ে বাংলাদেশ যে সবচাইতে বড় সমস্যাটা ফেস করছে এখন, সেটা হচ্ছে জ্বালানি সংকট। এবং এটা শুধু একটাই না, এই জ্বালানি সংকটের কারণে আমরা প্যানিক সৃষ্টি করতে চাই না এই কথা বলে, কিন্তু মাথায় তো রাখতে হবে এখন এমন একটা সময় যখন সবাই টেলিভিশনের সংবাদের দিকে তাকিয়ে থাকে না। সোশ্যাল মিডিয়া এত স্ট্রং যে মেইন স্ট্রিম মিডিয়া এখন সোশ্যাল মিডিয়ার কাছে কিন্তু একেবারে স্ট্রং এবং একই সঙ্গে অসুস্থ, রাইট। কিন্তু সুস্থ যে ধারাটা আছে সেটার প্রভাবটাকে আপনি অস্বীকার করতে পারি না। অনেক সময় আইডেন্টিফাই করাও ডিফিকাল্ট হয়ে যায় কোনটা সত্য কোনটা মিথ্যা। ঠিক আছে, কিন্তু তারপরেও মানুষের যে একটা শনাক্ত করার যে একটা আপনার সক্ষমতা আছে, সেটাতে কিন্তু মানুষ বুঝতে পারে কোনটা রাইট কোনটা রং, কোনটা ফলস কোনটা রাইট, এটা কিন্তু তারা বুঝতে পারে। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে জনমনে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, একটা শঙ্কা তৈরি হয়েছে, এটাকে কিভাবে সত্যিকার অর্থে এরকম একটা পরিস্থিতিতে যখন আঞ্চলিক, আন্তর্জাতিক, জাতীয় পরিস্থিতি সব কিছুই ঘোলাটে, কোনো কিছু স্পষ্ট নয় এবং মানুষ অল্পতেই শঙ্কিত হয়ে যায়, সেই সময়টাতে কি করে এই যে উদ্ভূত পরিস্থিতি, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র পরিস্থিতি, জ্বালানির সংকটটাকে কিভাবে মোকাবেলা করা যায়। আপনি জানেন ভালো করে, এই জ্বালানির সংকট থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যেতে পারে, যেটা আমরা চাই না যে বেড়ে যাক, কিন্তু এই বাস্তবতাকে মাথায় রাখতে হবে। আর বাংলাদেশ আপনি জানেন এমনিতেই হুজুগের দেশ। পৃথিবীর 52টি মুসলিম রাষ্ট্রে বা 57টি মুসলিম রাষ্ট্রে যখন রমজানের আগমন হলে, রোজার মাসে মাহে রমজানে যখন জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া হয়, বাংলাদেশের এক শ্রেণীর ব্যবসায়ী অপেক্ষা করে যে রমজান আসলে তারা দ্বিগুণ তিনগুণ দাম বৃদ্ধি করে দেবে এবং এটা তাদের ব্যবসার মাস। তো সেজন্য আমি বললাম যে এই জ্বালানি সংকটের কারণে শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হবে, নট দ্যাট, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, সামাজিক অস্থিরতা, সরকার তো বলেছে জ্বালানি তেলের মূল্য তারা বৃদ্ধি করবার পরিকল্পনা এখনো ততদিন তারা করছে না, কিন্তু আপনার সরবরাহ ব্যবস্থা যাতে স্মুথ থাকে, মসৃণ থাকে, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। সেই কথা 18 কোটি মানুষকে কিন্তু ভারত থেকে ডিজেল আমদানির একটা চেষ্টা হচ্ছে এবং সমস্যা যেখানে যেটা পাওয়া যাচ্ছে, কিন্তু এই জিনিসটা নিশ্চিত হতে হবে এবং একই সাথে সরকারকে জনগণকেও সরকারের উদ্যোগটাকে আমলে নিতে হবে, সরকারকেও
জনগণের আমলে আনতে হবে। কারণ আপনি দেখেন যে 22,50,000 কোটি টাকা ঋণ আপনার মাথায়, আপনি দেখেন যে বৈশ্বিক পরিস্থিতি, এই যুদ্ধাবস্থার কারণে বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে আমাদের রেমিটেন্স আসে কোথা থেকে? আমাদের যারা শ্রমশক্তি, আমাদের যারা মধ্যপ্রাচ্য থেকে, সেখানে কম বেশি 1 কোটি প্রবাসী আমাদের সেখানে আছে। যদি সেখানে আল্লাহ না করুক এই অবস্থাটা প্রলম্বিত হয়, যদি সেখান থেকে রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং ব্যাপকভাবে বিঘ্নিত হয়, তাহলে আমরা কিভাবে সাস্টেইন করব? আমাদের অর্থনীতি কিভাবে ঠিক থাকতে পারবে? সেই পরিকল্পনাগুলি কিন্তু অনেক প্রয়োজন। প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, তিনি ঘড়ির সাথে পাল্লা দিয়ে তিনি অফিস করছেন, একটা উদাহরণ তৈরি করতে চাচ্ছেন, আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু মনে রাখতে হবে দিন শেষে তার ব্যক্তিগত এই যে কর্মস্পৃহা, তার ব্যক্তিগত যে অভিলাষ, এইটা তার দল এবং তার প্রশাসন তৃণমূল পর্যায় পর্যন্ত সঞ্চারিত হতে হবে। যদি এটা না হয় তাহলে এন্ড অফ দ্য ডে এটা কি হবে এটা আপনি ভালো জানেন। আর একটা কথা, সেটা হলো যে সত্যি কথা হজম করার শক্তি থাকতে হবে, রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে, পরমত সহিষ্ণুতা থাকতে হবে। এমনিতে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আপনারা কি সরকারকে অবজার্ভ করবেন, সহযোগিতা করবেন কিছুকাল, নাকি প্রথম থেকেই একটা চাপে রাখবার চেষ্টা করবেন? জাকের পার্টির কিন্তু কি স্ট্র্যাটেজি নিয়েছেন? একদম স্পষ্টভাবে বলে দিই আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে, 37 বছরের রাজনীতিতে জাকের পার্টির এই ধরনের কোনো অপকৌশল কখনোই ছিল না। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সরকারের অগ্রযাত্রাকে কোনো অপকৌশলের মাধ্যমে প্রতিহত করা, সেটা নয়। রাষ্ট্র যদি সত্যিকার অর্থে চলতে হয় তাহলে পরমত সহিষ্ণুতার কোনো বিকল্প নেই। আপনি কাউকে ছোট হিসাবে দেখে তাকে আন্ডারমাইন করতে পারেন না। যেই দলটা আপনার রাইজিং টাইগার, তাকে আপনি কোনো ছলেবলে কৌশলে তাকে আপনি দমায় রাখতে পারেন না। রাজনীতির মতো চলতে দেওয়া উচিত। সরকারকে সঠিকভাবে পরিচালনা করতে হলে, সরকার যদি নিজে সঠিকভাবে পরিচালিত হতে চায়, তাহলে তার শক্তিশালী বিরোধী দলগুলির কোনো বিকল্প নেই। কারণ বিরোধী দলই তাকে সঠিক পথ দেখিয়ে দিবে এবং জনগণকে আশ্বস্ত করবে যে আমরা পাহারাদার, আমরা আছি। সো আপনি কি ধারণা করছেন, সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে কি চাপে থাকবে সরকারি দল? লক্ষণ কি বলছে? জিল্লুর ভাই, চাপে থাকাটা তো উচিত। একটা শক্তিশালী বিরোধী দল একটা যে কোনো সরকারকে, সেটা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর একটা প্রধান শর্ত তার। আর কারণ হচ্ছে তারা যদি চাপে না রাখতে পারে এবং যেটাকে সঠিক শব্দে মানে সঠিক চাপ বলা হয়, চাপ বলতে ব্যক্তিগত আক্রমণ, চাপ বলতে নোংরা প্রোপাগান্ডা, চাপ বলতে গুজব দিয়ে জিতে আসার যে প্রচেষ্টা। আপনি যেটা বলছিলেন, আমি একটু আমার শ্রদ্ধেয় ভাই খুব চমৎকার কিছু কথা বললেন, আমি প্রতিটাই আপনার সাথে বিষয়গুলো একটু ডিসকাস করি। সেটা হচ্ছে যে দেখুন, সোশ্যাল মিডিয়াটা আসলে যে আইডেন্টিফাই করবেন সেটারও কিন্তু সাধ্য ইদানিং আর আমাদের নাই। আপনি যদি ফটোকার্ড দেখেন, এরকম হাজার হাজার ফটোকার্ড প্রতিদিন আপনার মানে তৈরি করা হচ্ছে, যে ফটোকার্ডগুলো এমন বহু ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত, বিশেষভাবে ব্যাশ করার মানে ব্যাশিং ভিডিও, যেগুলো বাংলাদেশেরও নয়, এমনকি পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশের ইনসিডেন্ট। দেখুন, সোশ্যাল মিডিয়াটার অবস্থা অত্যন্ত ভয়াবহ। আমি নিজেকে দিয়ে বুঝি যে আমি নিজেও অনেক খবর দেখার পরে আমি এতটা বিভ্রান্তিতে পড়ি যে আমাকে ওই যেই ফটোকার্ড দেওয়া হয়েছে সেই চ্যানেলের আপনার ওই ফেসবুক পেজে যে আমাকে খুঁজে বের করতে আসলেও এটা তারা দিয়েছে এ ধরনের কিছু, কিংবা আমাদের নেতারা যারা যাদের নাম দিয়ে কার্ডগুলো আসে তাদের কাছে ভেরিফাই করতে হয়। আমার তো সুযোগ আছে, কিন্তু সাধারণ যারা দেখছেন তাদের কিন্তু এই সুযোগটা নেই। দেখুন, দ্রব্যমূল্য, হ্যাঁ আমি এইটা অবশ্যই স্বীকার করি যে এই যে আপনার যে একটা যে যুদ্ধটা আপনার মানে উপসাগরীয় যে যুদ্ধটা আমরা মানে আরও উপসাগরীয় যে যুদ্ধটা, বিশেষ করে ইরান, ইসরায়েল এবং আমেরিকাকে কেন্দ্র করে যে যুদ্ধটা, এটা তো প্ল্যান্ড না। এটা এমনভাবে এসে পড়েছে একটা সরকারের উপরে, যে কোনো সরকার, বাংলাদেশের মতো সরকার বিশেষ করে, তারা চাপে তো পড়বেই। আর বিশেষ করে আপনি দেখেন দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে কিন্তু জ্বালানি তেলের রিজার্ভ সর্বনিম্ন হলেও দেখুন এই যেইভাবে বলা হচ্ছে তার চেয়ে কিন্তু আমাদের অবস্থাটা আমি মনে করি বেটার। আমাদের ডিজেল আছে এই মুহূর্তে অ্যাজ অফ টুডে আমাদের 14 দিনের রিজার্ভ আছে, আর অকটেন আর পেট্রোল আছে 17 দিন এবং 31 দিনের। কিন্তু তারপরেও যেই পরিমাণ জ্বালানি এবং বিশেষ করে আপনার প্রোডাকশন সেক্টর পুরোটাই জ্বালানি নির্ভর হওয়াতে এটা খুব বেশি বড় রিজার্ভ নয়। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে ইরান কিন্তু বাংলাদেশে আসা যে জ্বালানিবাহী যে জাহাজগুলো, সেগুলো বিষয়ে তারা অলরেডি একটা পজিটিভ দিয়েছে যে তারা এটাতে বাধা দেবে না।
এগুলো সবই কিন্তু প্রসেসে আছে, কিন্তু বিশ্ববাজারে $100 আপনার দামও তো বেড়েছে, ব্যারেল পিছু $100। আমাদের সরকার কিন্তু এখনো পর্যন্ত দামটাকে কন্ট্রোল মানে এই দাম বাড়ার ট্র্যাপে পড়ার চেষ্টা করছে যেন না পড়া যায়। কিন্তু আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাটা জিল্লুর ভাই, এটা তো এমন একটা জটিল গেম যে এটা সরকারের চাওয়া না চাওয়ার বিষয় নয়। আপনি যদি এই মুহূর্তে সরকারকে যে জ্বালানিটা দাম মূল্যটা তারা বৃদ্ধি করলো না, সেটার কিন্তু আদারওয়াইজ তাদেরকে খেসারত দিতে হবে। এইটাই হচ্ছে বাস্তবতা। কাজে এই জিনিসটা আপনি আপনার সাথে একমত, এটা সরকারের আরও একটু স্পষ্ট প্রয়োজন যে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার পরেও বাংলাদেশে এই তেলের দামটা বা জ্বালানির দাম যে বৃদ্ধি করা হলো না, এটা কিন্তু যথেষ্ট কঠিন একটা বিষয় এবং এটা সমন্বয় কোন কোন এন্ডে করতে হয়েছে এইটা যখন জানবে, সাধারণ মানুষের কাছে ইনফরমেশনটা না পৌঁছালে এটা তারা এমনকি রিয়ালাইজও করবে না যে সরকার এটা একটা স্ট্রাগল করে দামটাকে একটা মানে স্থিতিশীল রেখেছে। এবং স্থিতিশীল রাখাটা যে একটা অ্যাচিভমেন্ট, এটা কিন্তু জনগণ পর্যন্ত পৌঁছে দিতে হবে। এবার আসেন দ্রব্যমূল্যের প্রশ্নে। নিঃসন্দেহে সারা বিশ্বে খালি গরম গরম কথা যখন বলেন সরকার প্রধানরা, মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইসরায়েল, তখনই কিন্তু আমাদের দেশের বাজারে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার আমরা প্রবণতা দেখেছি। এমনকি এই প্রসঙ্গে একটা কথা বলা লোভ সামলাতে পারছি না। আমাদের 17 তারিখে মন্ত্রিসভার শপথ গ্রহণ হলো, আমাদের সরকার অফিসিয়ালি ফাংশন শুরু করলো। 18 তারিখে তো ওই যেগুলো সিস্টেম সরকারি যে তাদের যে ইয়েগুলো থাকে মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, সেগুলো শেষ করার পরে সেদিন বিকেলে প্রধানমন্ত্রী বসেছিলেন। প্রকৃত অর্থে সরকার পরিচালনা শুরু হলো 19 তারিখ থেকে, এবং তখন এই 2 দিনে বাজারে জিনিসের দাম হয়ে গেল অত্যন্ত উচ্চ মূল্য। আপনি খেয়াল করে দেখেন, এই সরকার কিন্তু রাষ্ট্র ক্ষমতা পরিচালনা দায়িত্ব গ্রহণের 5 থেকে 6 দিনের মাথায় প্রতিটা বাজার কিন্তু নিয়ন্ত্রিত। যেই চারটা লেবুর দাম যেখানে 120 টাকায় পৌঁছেছিল, সেখানে 1 হালি লেবু 120 টাকায় এসেছে। এইটা নিয়ে কিন্তু কোথাও আপনি কথা শুনবেন না। বিষয় হচ্ছে যে এটা নিয়ে কথা সবাই বলুক, এটাও আমরা চাই না, কিন্তু আপনি যেই বিষয়গুলো জরুরি, যেটা ভাইয়া বললেন যে আমরা একটা বিরোধী দল দেখতে চাই, যে বিরোধী দল দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু আমরা যখন বিরোধী দলের বিভিন্ন নেতাকর্মীদের বলতে শুনি যে তারা এই নির্বাচনের ফলাফলকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করে তাদের প্রতিটা কথায়, প্রতিটা আচরণে, কিংবা কথায় কথায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথাটা টেনে আনে, তখন এই কথা মানে বলতে হয় যে দেখুন, নেতৃত্ব পর্যায়ের যারা আছেন তারা যদি দায়িত্ববান হন, তাহলে তাদের টপ পর্যায়ের লিডাররা কীভাবে এগুলো নিয়ে প্রশ্ন তোলেন, কিংবা তাদের বিভিন্ন জায়গায় বক্তব্য এমন ডিসিভিং দিতে থাকেন। বাইরে যখন বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা তাদের নিজস্ব মানে কি বলে, এই যে যখন সোশ্যাল মিডিয়াতে অসংখ্য ইনফ্লুয়েন্সারকে দেখবেন বাংলাদেশ নিয়ে নানা ভবিষ্যৎবাণী করে, তো এখানে কিন্তু একটা ক্যাচ আছে ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যত বেশি দর্শক ওইটা দেখবে, তাদের কিন্তু একটা ইনকাম আছে, ফেসবুক বলুন আর ইউটিউব বলুন, সেখান থেকে তাদের একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম হয়। ফলে বাংলাদেশকে নিয়ে গুজব বললেই কি না, আর বাংলাদেশকে নিয়ে 10 রকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়ালেও তাদের কিছু আসে যায় না, তাদের ইনকামটা সঠিক থাকে। কিন্তু যখন আমরা বিরোধী দল নিয়ে কথা বলছি, সেই বিরোধী দলের দায়িত্বশীল নেতারা যখন বলেন যে এই কারণে আমরা 203টা সিট পেতাম, আমরা 110টা সিট পেতাম, মানে 180টা সিট পেতাম, এইভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। বিরোধী দল হওয়ার প্রথম শর্ত কি এটাই না জিল্লুর ভাই, যে আপনি নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে তো কেউই মুখ বুঝে নির্বাচনে পরাজয়টা মেনে নেয়নি। নির্বাচনী পরাজয় আমরা 90-এও দেখেছি, শেখ হাসিনা বলেছিলেন সূক্ষ্ম কারচুপি হয়েছে, কিন্তু এরপরেও তিনি কিন্তু পার্লামেন্টে অ্যাটেন্ড করেছিলেন। এখন এইখানে ইনারা যখন অ্যাটেন্ড করবেন, তারা বাইরে যে যখনই বলছেন যে এই সরকার পার্লামেন্টে অ্যাটেন্ড করেছিলেন, কিন্তু আবার পার্লামেন্ট খুব দ্রুতই অকার্যকর করে দিয়েছিলেন, এবং সম্ভবত 167 দিন সেই সময় এক পর্যায়ে ওনারা পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন, এবং সবাই একযোগে, জামাত জাতীয় পার্টি সহ। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনি যে এই হিস্ট্রি বাংলাদেশে নাই, যে বাংলাদেশে খুব মানে এখনো পর্যন্ত মানে যেটাকে বলে গঠনমূলক বিরোধী দল। আপনি সরকারি দলকে যদি গঠনমূলক সমালোচনাটা না করেন, আপনি আমার সমালোচনা করবেন আমার পলিসি নিয়ে, আপনি আমার সমালোচনা করবেন আমার অ্যাকশন নিয়ে। আপনি ছায়ামন্ত্রিসভা যখন আপনি বলেন যে আমরা গঠন করব, আমরা তখন মানে আশ্বস্ত বোধ করি, কিন্তু ছায়ামন্ত্রিসভার কাজ কিন্তু গুজব উৎপাদন নয়। ছায়ামন্ত্রিসভার কাজ হচ্ছে জ্বালানি মন্ত্রী আসলে সঠিক করলেন কি কাজটা, এই ছায়া মন্ত্রণালয় থেকে তারা জানাবে যে আপনি তো ছায়া মন্ত্রণালয়ের কথা বলছেন, এমনিতে জামাতের আমির তার পররাষ্ট্র উপদেষ্টাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে এই ধরনের একটা চিঠি গিয়েছে, এবং আজকে তার এটা কি কাউন্টারে ওনার একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে তার একজন সহকারী তাকে জিজ্ঞেস না করেই তার সই নিয়ে এই চিঠিটা পাঠিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা স্টেটমেন্ট দিয়েছে, এবং সেই সেটাও বলেছেন, কিন্তু আবার একজনকে করবার কথাও বলেছেন, এবং তারা ওই যে মন্ত্রী মর্যাদায়। এবং সবচেয়ে মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি আপনার কোনো কমিটমেন্টে বা আপনার কোনো
বক্তব্যে মানে বক্তব্য আপহোল্ড করেন না। আপনি যখন বলেন যে এগুলো যদিও সিলি বিষয়, সরকার এখনো শুরুই হয়নি, আমি কোনো ডিমোরালাইজ করতে চাই না বিরোধী দলকে, কিন্তু না বলে পারছি না যে এই কথাগুলো খুব বেশি বলতেন তখনকার বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জামায়াতে ইসলামী বলেছিলেন যে কোনো ধরনের সুযোগ সুবিধা সংক্রান্ত কোনো বিষয় আমরা নাই, কিন্তু তিনি তো বিরোধী দলীয় নেতা হিসেবে একটা বাসা পাচ্ছেন, যেটা কিন্তু সরকারের কাছে এটা কিন্তু নর্ম এবং এটা তার পাওনা, এটা তার বিরোধী দলীয় নেতা হিসেবে অধিকার। এই অধিকারটা মানে আপনার ডিজোন করার তো দরকার নাই, আপনি যদি ডিজোন করেন তাহলে কাইন্ডলি করেন। যেমন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী, তিনি কিন্তু তার নিজের গাড়ি ব্যবহার করেন, তার ড্রাইভার ব্যবহার করেন, তার ফুয়েল ব্যবহার করেন, তিনি এটা কখনো বলেননি, কোনো উচ্চকিত কথা না, বাট উনি এটা করছেন। অন দ্য আদার হ্যান্ড বিরোধী দলীয় নেতার বাসা রেডি হচ্ছে এবং তিনি সেখানে উঠবেন, উঠাটাই দোষের নয় জিল্লুর ভাই, এবং উঠাটাই বাঞ্ছনীয়, ওটাই আমরা চাই। কারণ একই পাড়ায় সমস্ত গুরুত্বপূর্ণ লোকদের রাখার একটা কারণও আছে, আন্ডার এনি ক্রাইসিস তারা যেন স্বল্পতম সময়ের মধ্যে এক জায়গায় হতে পারেন, সেটাই বাঞ্ছনীয়। কিন্তু আপনি যখন বলছেন, আপনি কথাটা তো কখনো স্ট্যান্ড করেন না। জুলাই সনদের সইয়ের কথা আমরা মনে করতে পারি, সেদিন সকাল পর্যন্ত আমরা জানি তারা সই করবেন না, কিন্তু দুপুরে যে করেছেন। আমরা প্রত্যাশা করি যে এই আচরণগুলো থেকে বেরিয়ে এসে, বিশেষ করে আপনি যদি নির্বাচনী রেজাল্টটাকে মানতেই না পারেন, আপনি যে অভিযোগের কথা তুলছেন যে অসংখ্য জায়গায় অভিযোগ আছে, এই অভিযোগ কি বিএনপির নাই? আমাদের মিল্টন ভাইয়ের থেকে শুরু করে অন্তত ঢাকার 3টা আসনে আমাদের তো বোধহয় মামলা তারা করেছেন, মানে মামলাও করেছেন, এবং সেগুলো সমস্ত মানে আপনার ওই যে সমস্ত কিছু কোর্ট জমা দিতে বলেছে তাদের এই ভোটার থেকে শুরু করে সমস্ত কিছু। এখন আপনার যদি প্রশ্ন থাকে, আপনি প্রশ্নটা না তুলে আপনি আদালতে যান, আপনার ওখানে সুযোগ আছে, আপনার নির্বাচন কমিশনে যাওয়ার সুযোগ আছে, সেটা না করে এই যে সস্তা রাজনীতির পথগুলো বেছে নেওয়া, এইটা কিন্তু লক্ষণ ভালো নয়। এবং এই লক্ষণটা থেকে বেরিয়ে আসুক বাংলাদেশ জামায়াতে ইসলামী, শুধু নয় এনসিপি একটা তরুণ দল, তারা চাইলে, সেদিন আমি হঠাৎ একজন তরুণ নেতার কথা শুনছিলাম, তার কথা শুনে মনে হলো 100-200 আসনই বোধহয় তারা পাচ্ছিলেন, এবং সম্ভবত মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কারণে এইটা হয়ে ওঠেনি। তা আপনার যদি অনুভূতি থাকে এমন যে আসলে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, আমি মানে ওই জায়গাটায় যিনি বসে আছেন, প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, অন্যান্য মন্ত্রী যারা হয়েছেন তারা ইঞ্জিনিয়ারিং করে হয়েছেন, তাহলে তো আপনি কোনোদিন সব ভালো একটা ফাংশনাল এবং একটা আইডিয়াল বিরোধী দল হতে পারেনি না, কোনোভাবে না। আপনার প্রতিটা কাজ হবে তখন হাউ টু ডিজলভ অর হাউ টু ডেস্ট্রয় অর হাউ টু মানে কি বলবো, মেক দিস পার্লামেন্ট ইনঅ্যাক্টিভ। এইটা হচ্ছে সবচেয়ে ফিয়ার পয়েন্ট। এবং আবারও আরেকটা কথা বলি, যে আমি সবসময় একটা কথা বলি যে আপনি 2009-এর ইলেকশন, আমি জিল্লুর ভাইকে স্মরণ করতে বলবো, তার ঠিক আগে যে একটা ডিমার্কেশন হয়েছিল, 8-এর নির্বাচন আগে একটা ডিমার্কেশন হয়েছিল, যেখানে একেবারে বেছে যেটা এখন আমরা সবাই জানি, এখন যারা সাংবাদিক প্রত্যেকে জানেন, ওই সময়ের কারচুপিটার ধরন একদম ভিন্ন ছিল। এই মানে 4 থেকে 5,000-7,000 ভোট নিয়ে ওখানে গেম করা হয়েছিল। এইবার প্রবাসী ভোট নিয়ে যা ঘটেছে সেইটা অবর্ণনীয়, কিন্তু এই কথাগুলো আমরা ফিরে যেতে চাই না। এই কারণে যেতে চাই না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যালটের ক্ষমতা এবং ব্যালটের শক্তি কিন্তু অন্য যে কোনো দলের চেয়ে বেশি, কিন্তু প্রশ্ন হলো যে এই বিপুল ব্যালটের বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারটা তৈরি করতে পেরেছেন কিংবা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পেয়েছেন, এটাকে টিকিয়ে রাখতে হলে তো কাজ করতে হবে আমাদেরকে, এবং কাজ করতে হলে একটা ফাংশনাল বিরোধী দল লাগবে যারা আমাদের সহযোগিতা করবেন এই কাজটা করার। আপনি কথার স্রেফ কথা বলতে হবে বলে কথা বলা, বিরোধিতা করতে হবে বলে বিরোধিতা করা, এই বিষয়টা মানে আর এনকারেজ করার সুযোগ নাই। এই ধরনের প্রচুর হটকারী কথাবার্তা আমাদের মব কালচারকে মানে একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। আপনি সেদিনের কথা বলেন, এই যে সেহরি খেয়ে একটা ছেলে, যে ঘটনাটা তার সাথে ঘটেছে, সে তার ফেসবুকে 7ই মার্চের ভাষণ পোস্ট করতে পারে না? আমি তো আশ্চর্য হয়েছি, এখনো পর্যন্ত দেখুন, আমি তো আওয়ামী লীগ করি না, কিন্তু এখনো পর্যন্ত আমার শোনা অন্যতম সেরা একটা ভাষণ, সারা বিশ্বে বোধহয় নজির আছে কিনা এই 7ই মার্চের ভাষণের কথা আমি বলছি। এটা কি কেউ একজন করতে পারে না? আমার দল, আমি ডেমোক্রেসি যেটা যদি না করতে পারে তাহলে আর কি তফাৎ কি হলো? তাহলে কেন? তাহলে আমি আসলে তাহলে কি চেঞ্জ জানলাম? আমার এই ডাকসুতে নির্বাচিত একটা জনপ্রতিনিধি থাকার পরেও এমন ছাত্র মানে সংগঠনের হাতে তারা নির্যাতিত হয়েছে, তারা এমনকি মেজরিটিও না। আমি ওনার কাছে যাবার কাছে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি প্রশ্নটা তুললেন। আওয়ামী লীগকে সাসপেন্ড করা হয়েছে, তার কার্যক্রমকে সাসপেন্ড করা হয়েছে, এটা নিয়ে নানা রকমের মানুষের তো অবশ্যই সব মানুষের কষ্ট, ক্ষোভ, রাগ সবই আছে আওয়ামী লীগের উপরে, কিন্তু তার পলিটিক্যাল স্পেস থাকা উচিত কি উচিত না এটা নিয়ে একাডেমিক বিতর্ক আছে, স্বাভাবিক পলিটিক্যাল করিডোরেও ডিবেট আছে। এক্সিকিউটিভ অর্ডারে হয়েছে, কিন্তু একটা ধারণা দেওয়া হয়েছে, কিন্তু এটা কখনোই সরকারের দিক থেকে তখন ইন্টারিম গভর্নমেন্ট ক্লিয়ার করেনি। বলা হচ্ছে বিচার শেষ হলে, এবং প্রশ্ন হচ্ছে কার বিচার শেষ হলে, কতজনের বিচার? এটা কি দলের বিচার? দলের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এটা কি আপনি কি মনে করেন কিনা যে আপনাদের সরকারেরও আসলে পরিষ্কার করা উচিত যে এটা কি থাকা উচিত কি থাকা উচিত না? প্রথম কথা, বিচার শেষ হলে ভালো,
কিন্তু কার বাচ্চা কতজন আওয়ামী লীগ নেতার বিচার শেষ হলে এই তারা ফ্রি হবে, নাকি দলের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নাই, মামলাও নাই, অভিযোগ নাই মানে কোনো মামলাও নাই, দলের বিরুদ্ধে কোনো বিচারও হচ্ছে না, তাহলে এটা এত আইনসিদ্ধ কি না? দেখুন, এক্সিকিউটিভ অর্ডারে ফার্স্ট অফ অল কোনো রাজনৈতিক দলকে কখনোই নিষিদ্ধ করাটা কোনোভাবেই, যে আপনি যুক্তি আমাকে দেন না কেন, কোনোভাবে এটা অ্যাকসেপ্টেড যুক্তি হতে পারে না। আপনাকে এটা জন আকাঙ্ক্ষা যদি আপনি বলেন, তাহলে জন আকাঙ্ক্ষার আপনার বহিঃপ্রকাশের সেই সময় সুযোগ ছিল না। জন আকাঙ্ক্ষা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সুযোগ ছিল কি ছিল না সেটা অবশ্যই সেই দায় বিএনপিরও না, জাকের পার্টির না, সেই দায় ইন্টারিম গভর্নমেন্টের ছিল, কিন্তু জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের ওয়েটা ছিল না। আমি সেইটা মিন করছি। আওয়ামী লীগ ওই সময়ের জন্য অ্যাটলিস্ট আগে একটা বছর বাংলাদেশে সবচেয়ে ঘৃণিত একটা নাম নিঃসন্দেহে আওয়ামী লীগ নিজেই, আওয়ামী লীগের নেতাকর্মীরাই আওয়ামী লীগকে ওই জায়গাটায় ঠেলে দিয়েছে যে আওয়ামী লীগ নাম বলতে মানুষ ভয় পেয়েছে এবং ঘৃণা করেছে এই নামটাকে। কিন্তু এই দলটার বিরুদ্ধে নিষিদ্ধ করার একমাত্র রাস্তা হচ্ছে আপনার এই দলের বিরুদ্ধে মামলা করা। দলের বিরুদ্ধে মামলা করার নজির আছে তো বিশ্বজুড়ে, অসংখ্য জায়গায় আছে। সেই জায়গায় মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা তখনও মনে করে, এটা আজও মনে করি আমরা, যে এই বিষয়টা যে কোনো রাজনৈতিক দলকে আপনার নিষিদ্ধ যদি করতে হয় তাহলে সেই নিষিদ্ধটা আইনের মাধ্যমেই হতে হবে। এবং সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি যে মামলা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে প্রসেসে ছিল তখন ইন্টারিম গভর্নমেন্টের সময়, কিন্তু করা হয়েছে কিনা এটা আমার এই আপডেটটা নাই। এবং এই আপনি যখন বলছেন যে কতজন নেতাকর্মীকে আমাদের কাছে তো পরিষ্কার না, বলা হচ্ছে যে বিচার হলে কিসের বিচার হবে, কার বিচার করবে, কতজনের বিচার। এই টার্ম এটা যে আমি তখন বলতে পারি যে আমি যদি আসলে আওয়ামী লীগকে ফাংশন করতে দিতে চাই, ইভেন জনগণের হাতেও ছেড়ে দেওয়া যেত, অনেকেই মনে করেন, আমি মনে করি না জনগণের হাতে, মানে এই নির্বাচনও ছেড়ে দেওয়া যেত, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করতো না, গ্রহণ করতো, দেখা যেত। এই নির্বাচনটা একটু বেশি হয়নি, যেভাবে হয়নি। মতামত হচ্ছে এই নির্বাচনটা অনেক আর্লি হয়ে যায়, প্রথমত। দ্বিতীয়ত রিকনসিলিয়েশনের সুযোগের জন্য জিল্লুর ভাই সঠিক নাম্বার অফ লিডারের বিচার হলে চলবে না, আপনার টোটাল কাঠামোটাকে প্রশ্নবিদ্ধ এই জন্য করা উচিত, এই জন্য এই দলটার বিচার হওয়া উচিত, শুধু এই দল নয়। আগামীকাল যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলও এই আওয়ামী লীগের মতো একটা নৃশংস দলে পরিণত না হয়। আপনি দেখুন বা বাংলাদেশ জামাতে ইসলামীর মতো একটা দলে পরিণত না হয়, মানে সরি এই দলগুলো যেন ওই আওয়ামী লীগের রোলটা না প্লে করে। আপনি যদি সংগঠনকে প্রশ্নবিদ্ধ না করতে পারেন, এই সংগঠনের কার্ডই তো খেলেছে নেতারা কারা ছিলেন? ধরুন আমরা শেখ হাসিনাকে চিনি আর 4-5 জন নেতাকে চিনি, কিন্তু দেশ জুড়ে যে এই একেবারে অনাচার অবিচার লুটতরাজের যেই মহোৎসব চলেছে, কার্ডটা তো তারা দেখিয়েছে। কোন কার্ড? তাদের আইডি কার্ড ছিল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের ওই কারণে সাংগঠনিক একটা প্রশ্নবিদ্ধতা যদি না থাকে, তাদেরকে যদি এই জায়গাটায় যদি রিকনসিলিয়েশন যেটাকে বলে, তাকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে ফেরত আসতে হবে। বাংলাদেশে কখনো আওয়ামী লীগ আর কোনো দিন আসবে না, আমি এই ধরনের কথাবার্তা কখনো বিশ্বাস করি না এবং এটা আমি বলতেও রাজি না। তবে অবশ্যই সেটা একটা প্রপার প্রসেসে হওয়া উচিত এবং সেটাই বাঞ্ছনীয়। অনেকগুলো প্রসঙ্গ আমরা আলোচনা করলাম, নিশ্চয়ই আপনার মত আছে এই জায়গায়। আপা যেটা বললেন, আমাদের বাংলাদেশের 55 বছরের রাজনীতির ইতিহাসে, নির্বাচনী সংস্কৃতির ইতিহাসে, নির্বাচনী রাজনীতির ইতিহাসে এবার একটা অভূতপূর্ব ঘটনা কি, যে অনুষ্ঠিত নির্বাচনকে নিয়ে সরকারি দল এবং বিরোধী দল উভয় পক্ষে বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা একটা অভূতপূর্ব ঘটনা বাংলাদেশের রাজনীতির জন্য, নির্বাচনের জন্য। এখন আমরা যেটা চেয়েছিলাম যে নির্বাচনী সংস্কৃতি, নির্বাচনী পদ্ধতি, নির্বাচনী প্রক্রিয়ার একটা সত্যিকারের সংস্কার সাধন হবে। কীরকম? যে নির্বাচনে কালো টাকার প্রভাব থাকবে না, অনেকবার বলা হয়েছে, কিন্তু এই কথাটাই সত্য। কালো টাকার প্রভাব থাকবে না, পেশি শক্তির প্রভাব থাকবে না, বিচারিক কাঠামো নিরপেক্ষ থাকবে, প্রভাবিত করা যাবে না, এবং নির্বাচনকে কোনোভাবেই কোনো ইঞ্জিনিয়ারিং দিয়েই প্রভাবিত করা হবে না। সত্যিকার অর্থে জনগণ যেটা চায়, একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যে একটা সুন্দর নির্বাচন হবে এবং একটা নতুন রাজনৈতিক সরকার গঠিত হবে, যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে, বাস্তবায়ন হবে। আর রাজনৈতিক দলগুলি যার যে অবস্থান, যার যে স্ট্র্যাটেজি, যার যেই আদর্শ এবং যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তা অনুযায়ী তারা নির্বাচনে নিশ্চিত ফলাফল পাবে। অর্থাৎ মাঠে তিনি যতটুকু গণসংযোগ করেছেন, জনগণকে আলোড়িত করেছেন, জনগণকে সম্পৃক্ত করতে পেরেছেন, ততটুকুই রেজাল্টই তার নির্বাচনে আসবে। সেটা কি আমরা দেখতে পেয়েছি? আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাই না। নির্বাচনের আগেই যদি বরাবরের ন্যায় নির্বাচনকে কেন্দ্র করে দুটি বড় জোটে ছোট বড় দলগুলি সব মেরুকরণ হয়ে যায়,
তাহলে যেই দলগুলি স্বতন্ত্র আদর্শ নিয়ে আছে, সত্যিকার অর্থে জনগণের জন্য কিছু করতে চায়, সত্যিকার অর্থেই নির্বাচনী সংস্কৃতির পরিবর্তন চায়, সত্যিকার অর্থেই চায় যে মেধাতান্ত্রিক রাজনীতি আসুক, জাতীয় রাজনীতিতে মেধাতান্ত্রিক রাজনীতির উদ্ভব হোক, যারা সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করতে চায় সেই সকল রাজনৈতিক দলগুলি বিকশিত হোক, তারা ফোকাসড হোক। কিন্তু সেটা যদি না হয়, দ্বিদলীয় জোট হয়ে যায়, দুইটা জোট হয়ে যায়, মেরুকরণ হয়ে যায়, সেখানে নির্বাচনের ফলাফল কি হতে পারে তা সহজেই অনুমেয়। তাই বলবো যে এই ধরনের অভিনব অভিযোগ এর আগে জাতীয় নির্বাচনের পরে পাওয়া যায় না, যেখানে সরকারি দলও বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিরোধী দলও বলে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আর একটা সরকার, সবাই একটা রাজনৈতিক সরকার চায়, রাজনৈতিক সরকার আসার পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে যদি অস্থিরতা তৈরি হয়, প্রশ্ন তৈরি হয়, জনমনে অসন্তোষ তৈরি হয়, অপসারণ, হ্যাঁ, নিয়োগের আগে অপসারণ, এটা কিন্তু কোনোভাবেই আমাদের জন্য শুভ হতে পারে না। একইভাবে 21শে পদক নিয়ে যদি কোনো বিতর্ক তৈরি হয়, কাউকে ডেকে আবার তাকে মানা করে দেওয়া, পরবর্তীতে আবার ডাকা, এটা কোনোভাবে আমাদের জন্য সুন্দর হতে পারে না। সমালোচনার জন্য সমালোচনা না, যাতে এই জিনিসগুলি, এই বিষয়গুলি কোনোভাবেই না হয়। যারা সরকার পরিচালনা, বাংলা একাডেমি পুরস্কারের কথা আপনি বলছেন, কিছুটা স্বাধীনতা পদক নিয়ে কিছু ইয়ে আছে। হ্যাঁ, এই বিষয়গুলি কখনোই হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। সো দ্যাট আমরা প্রত্যাশা করি যে অতীতে যেভাবে সরকার পরিচালনা হয়েছে, অতীতে রাজনৈতিক দলগুলি যেভাবে বিরোধিতা করেছে, তার সত্যিকারের পরিবর্তন হবে। আর নতুবা যদি একইভাবে চলে যে একটা দল ক্ষমতায় আসলো, তাকে সবাই তোষণ করতে থাকবে, তার দলের ভাবাদর্শের যারা পুরা প্রশাসন সেই ভাবাদর্শের লোকজন দিয়ে ভরে যাবে, চাটুকারিতায় ভরে যাবে, এবং সত্যিকার অর্থে সরকারকে সহযোগিতা করা, সরকারকে পাহারা দেওয়া, আমি নেগেটিভ অর্থে বলছি না, পাহারা দেওয়া, সরকার যখন সরকার দলীয় সংসদ সদস্যরা, সরকার দলীয় মন্ত্রীগণ, সরকার প্রধান নিজে যখন কোনো কিছু পদক্ষেপ নিতে যাবেন, তার মনে যেন এই ধরনের একটা সতর্কতামূলক একটা প্রশ্ন তার ভিতরে থাকে, আমি যদি এই কাজটা করি, জনগণের বিরুদ্ধে যদি যায়, তাহলে কিন্তু এটা কঠিন পরিস্থিতি তৈরি হবে। কারণ চেক অ্যান্ড ব্যালেন্স, ভারসাম্য তৈরি করা, বিরোধী দল কিন্তু আমাকে বাধা দিবে। তো সেজন্য বলবো যে আমরা কিন্তু এটার খুব একটা ভালো সাইন, একটা নজির দেখতে পাচ্ছি না। বিগত 15 বছর, 20 বছর, 25 বছর যা বলেন, 30 বছর যা বলেন, যেভাবে সরকার পরিচালনা হয়েছে, এখনও যদি আমরা শুরুতেই সেটাই দেখতে পাই, তাহলে জনগণ হতাশ হবে, অস্থিরতা তৈরি হবে, অসন্তোষ তৈরি হবে, যেটা কারোর জন্য কাম্য নয়। জাকের পার্টিতে সেটা চাই না, আমরা সেটা চাই না। আমরা চাই ইতিবাচক উপায়ে, ইতিবাচক পথে সরকার পরিচালিত হবে, রাজনীতি পরিচালিত হবে। এবং আমি আবারও বলছি, পরমত সহিষ্ণুতার নজির, পরমত সহিষ্ণুতার উদাহরণ, পরমত সহিষ্ণুতার যে সংস্কৃতি আমাদের রাজনীতিতে ক্ষয় হতে হতে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে যদি সত্যিকার অর্থে সরকারের গঠনমূলক সমালোচনা করা হয়, প্রধান বিরোধী দলগুলির গঠনমূলক সমালোচনা করা হয়, তাদের ব্যর্থতা, তাদের ভুল, তাদের অজ্ঞানতা ধরিয়ে দেওয়া হয়, তাহলে তাকে কি করা হয়, কোণঠাসা করা হয় যে সে ওই দলের বিরোধী, সে ওই সেন্টিমেন্টের, সে ওই মেন্টালিটি, তাকে ট্যাগিং করা হয়, তাকে কর্নার করা হয়। এই জিনিসটা প্রথম থেকেই এটা বিলুপ করতে হবে, দূর করতে হবে। সকলকে সমানভাবে কথা বলতে দিতে হবে, রাজনীতিতে সকলকে সমান স্কোপ দিতে হবে, সমান স্পেস দিতে হবে। এবং একই সাথে মিডিয়ায় যারা সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করে, সবসময় বিজয়ী কিন্তু সফলতার মাপকাঠি নয়। আপনি যখন একটা উদ্দেশ্য, একটা আদর্শ, একটা লক্ষ্যকে সামনে নিয়ে আপনি এগোবেন, সেটা 20 বছর লাগুক, 30 বছর লাগুক, 40 বছর লাগুক, যখন আপনি সফল হবেন, আর সেটা যদি দেশ এবং জাতির স্বার্থের জন্য হয়, তার চাইতে বড় বিজয় আর হতে পারে না। আমি এই কথাটা এই জন্য বলবো যে জাকের পার্টির জাতীয় রাজনীতিতে আছে 37 বছর। এখন দেখেন সার্বিকভাবে পুরো বিশ্বটাই তো এখন গ্লোবাল ভিলেজ, সব দিকেই সম্পর্কের নতুন নতুন মাত্রা তৈরি হচ্ছে। আগে যে ধরনের ধ্যান ধারণা ছিল সেখান থেকে মানুষ সরে এসেছে, সব কিছুতে একটা পরিবর্তন। তা আমরাও প্রত্যাশা করব বাংলাদেশের যারা দায়িত্বশীল মহল, তারা জাকের পার্টিকে কখনোই কর্নার করে রাখবেন না। আমরা কিন্তু দেশকে সত্যিকার অর্থে ভালোবাসি, আমরা চাই সুন্দরভাবে ভারসাম্য
এবং দূরদর্শিতা নিয়ে সরকার পরিচালিত হবে, দূরদর্শিতা নিয়ে, বিচক্ষণতা নিয়ে, ভারসাম্যতা নিয়ে বিরোধী দলগুলি পরিচালিত হবে এবং জাকের পার্টির সেখানে সমান সুযোগ তৈরি হবে, জাকের পার্টির জন্য সমান স্পেস তৈরি হবে এবং জাকের পার্টি সত্যিকার অর্থে দেশের জন্য কিছু করার জন্য ব্যাপক স্কোপ পাবে, সেটা কিন্তু জাকের পার্টি প্রত্যাশা করে। এবং রাজনীতির যদি গুণগত পরিবর্তন হয় তাহলে কিন্তু বাংলাদেশ আপনার শেষ করে আনতে হবে যে 2 মিনিটের সময় ক্লোজ করবার জন্য। আমি শুধু আমি একটু অবাক হয়ে ভাইয়ার একটা কথা শুনলাম যে বাক স্বাধীনতা নিয়ে কথা আসছে। নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাস বলে যে আপনি সরকারি দলের বিরুদ্ধে যে অবস্থানটাই নেন সেটা যদি খুব যৌক্তিক অবস্থানে হয়, মানে এমন একটা অবস্থা তো আমরা পার করে এসেছি যে এনি অবস্থান যৌক্তিক অযৌক্তিক কিছু না, খালি সরকারের পক্ষে আপনি নন এই কথাটুকু যথেষ্ট ছিল আপনার নির্যাতন এবং নিপীড়ন নিশ্চিত করে নেওয়ার জন্য ভাগ্যে। কিন্তু এই ক্ষেত্রে আমার তো মনে হয় নির্বাচনোত্তর বাংলাদেশে বাক স্বাধীনতা সবচেয়ে বেশি এক্সারসাইজ করছেন বিরোধী দলেরা। যারা সংসদে আসতে যাচ্ছেন তাদের এক একজনের বাক স্বাধীনতার বহর দেখে, দৈর্ঘ্য প্রস্থ দেখে আমি মোটামুটি বিস্মিত এবং মানে এক অর্থে ইমপ্রেসড। কারণ এতখানি যে কথা বলা যায় এবং কোনো বিষয়বস্তু ছাড়াই সেটা প্রথমবারের মতো জানা গেল। আমি বিশেষভাবে প্রত্যাশা করি, আমি আমার সরকারের প্রতি বিশ্বাস রাখি এবং আমরা যেই আস্থা, যেই ধারণার বা যেই নীতি নিয়ে রাজনীতি করেছি তার প্রধান কথাটাই হচ্ছে আমি যেহেতু কথা বলার সুযোগ পাইনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে এই জায়গাটায় আমি বসেছি। আমি প্রত্যাশা করি প্রত্যেকে যারা বিরোধী দলে বা বিরোধী ভাবনার মানুষ আছেন তাদেরকে কদর করা। কারণ আপনি যদি রাইটলি বিরোধিতা করেন এবং রাইটলি আমাকে আমার ফল্টটা দেখিয়ে দেন কিংবা সরকারকে, সেটা আপনি কিন্তু একটা বন্ধুর কাজ করছেন। বরং আপনি যদি আমার সাথে চলে আসেন সেটা আমার জন্য একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আপনি যখন বলছেন যে দুটো দল যখন জোট করে তখন ছোট দলগুলোর স্পেস এবং তাদের মানে রাজনীতি করার সুযোগ সংকুচিত হয়, তখন আমি একটা কথাই বলবো আপনাকে, ছোট দল বড় দল সাইজ আসলে ম্যাটার করে না। আপনি যতক্ষণ আপনার যে নীতি এবং আদর্শ জনগণকে ওটা যদি ট্রান্সলেট করতে পারেন, তাদেরকে কানেক্ট করতে পারেন, একটা আসন দিয়ে শুরু করেও কিন্তু একটা বিশাল চেঞ্জ আনা সম্ভব। এটা আম আদমি পার্টিকে আমরা দেখেছি, আমরা পাকিস্তান ইমরান খানকে দেখেছি, মিরাকল ক্যান হ্যাপেন। কিন্তু ওইটুকু প্রথম কথাই তো জনগণ কানেক্ট, মানে আপনাকে কানেক্টটা হতে হবে জনগণের সাথে। আর প্রথম কেবল সদ্যজাত একটা সরকার, কিন্তু 21 দিন মানে আমরা যে জটিলতাগুলো ফেস করছি এটা পূর্ববর্তী হয়তো অনেক সরকারই করেনি। আগামীতে আমি শুধু এটাই প্রত্যাশা করি যে যারা সংসদে আসবেন তারা দায়িত্বশীল আচরণ করবেন এবং কেবল মুখের কথা নয়, একটা রাষ্ট্র গঠনের নিয়ত যদি থাকে, আমার যদি আসলেই মানে লক্ষ্য থাকে যে আমি রাষ্ট্রটা গঠন করব, তাহলে আমার অবস্থানটা যদি বিরোধী দলে হয়, আমার অবস্থানটা সরকারি দলে হয়, যেখানেই হোক না কেন সেটা কিন্তু স্ট্রং রোল প্লে করবে। একটা উদাহরণ দিয়ে শেষ করি। আজকে এই তৃতীয় মাত্রা, এটা একটা টকশো ছিল কোনো এক সময়, টকশো হিসেবে শুরু হয়েছে, কিন্তু এটা কি আসলে একটা টকশো? তৃতীয় মাত্রা কিংবা আমরা যদি জিল্লুর রহমান ভাইকে নিয়ে বলি, উনি কিন্তু একটা নিজস্ব এন্টিটি হয়ে দাঁড়িয়ে গেছেন, প্রত্যেকটা গভর্নমেন্টের সময় চেক অ্যান্ড ব্যালেন্সের একটা পয়েন্ট হয়েছেন। এটা তো উনাকে তো আলাদা করে স্পেস কারো কাছে চাইতে হয়নি, এটা কিন্তু তিনি তৈরি করেছেন। এই শোটা এটা তৈরি করেছে, এটাকে আর আলাদাভাবে আমার মনে হয় আমরা তৃতীয় মাত্রাকে আসলে ঠিক আর টকশো বলতে পারি না, এটা অনেক ডিফারেন্ট লেভেলে চলে গেছে। সো আমরা যদি চাই যে কন্ট্রিবিউট করব দেশ গঠনে, তাহলে প্রতিটা জায়গা থেকেই করা সম্ভব। এবং শামীম হায়দার ভাই, আমি প্রত্যাশা করি আপনি আপনার দায়িত্বটাও সঠিকভাবে পালন করবেন। নিঃসন্দেহে আমরা তো আমাদের চেষ্টা করব। শামীম হায়দার, খুব ছোট্ট করে 1-1.5 মিনিট। ছোট্ট করে শুধু এতটুকুই বলবো, নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে যে কোনো মূল্যে। নতুন নতুন কর্মসংস্থান, আমাদের তরুণ শক্তি যেন কোনোভাবে হতাশাগ্রস্ত না হয়, কোনোভাবে যেন আশাহত না হয়, কোনোভাবে যেন পরিবার এবং সমাজে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি না হয়। আর খুব শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে এবং জনগণ যেটা চায় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যটা যেন সহনীয় মাত্রায় থাকে। কর্মসংস্থান মানে আমি একটু খালি আপনার অনুমতি নিয়ে বলি, সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আমাদের যে ইমাম এবং মুয়াজ্জিনদের যেটা এই রমজানের মধ্যেই আমরা টাচ করছি এবং কর্মসংস্থান নিয়ে কিন্তু ব্যাপকভাবে কাজ চলছে। জাকাতকে কেন্দ্র করে এবং জাকাত যেটা, হ্যাঁ জাকাত নিয়ে তো একটা ডিফারেন্ট চিন্তা আছে। কর্মসংস্থানের আমাদের তো প্রতিশ্রুতিটা এবার খুবই বড় সাইজে, 18 মাসে যেটা আমরা বলেছি 1 কোটি। আমি সেটা এইভাবে একটু বলতে চাই যে ইভেন এটার যদি 50%ও আপনারা অ্যাচিভ করা যায়, সেটাও কিন্তু গোটা বাংলাদেশের পরিবর্তন নিয়ে আসবে। কাজে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, এটা ডেফিনেটলি পসিবল। অনেক ধন্যবাদ মিস্টার শামীম হায়দার এবং মিস মাহমুদা হাবিবা। দর্শক, কথা হচ্ছিল সরকারের প্রথম 3 সপ্তাহ কেমন গেল। নিঃসন্দেহে অনেক ভালো লক্ষণ আছে, কিন্তু কিছু
ত্রুটি বিচ্যুতি সেটাও দেখা গেছে এবং প্রখরভাবে দেখা গেছে। এই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঠিকঠাক মতো যদি গভর্নেন্সটা নিশ্চিত করা যায়, স্বচ্ছতা জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক প্রক্রিয়া যদি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, এই যাত্রাটা অনেক দূর পর্যন্ত যাবে এবং এটাকে এর মধ্য দিয়ে একটা অর্থনৈতিক অগ্রযাত্রা, রাজনৈতিক সুশাসনের একটা টেকসই যাত্রাও সুনিশ্চিত করা যাবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।